রাজনীতিতে ভিন্নমত দমনের চেষ্টা দুর্ভাগ্যজনক, দলগুলোকে বিরত থাকার আহ্বান বিএনপির। বিরোধীদের দমনের মানসিকতা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরামর্শ জামায়াতের। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, জানালেন বিএনপি মহাসচিব। রোগ মুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশের মসজিদে বিশেষ দোয়া। মাসের পর মাস জমানো টাকা না পেয়ে দুর্বিষহ জীবন, 5 ব্যাংকের অর্থ ফেরত না দিলে 7 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা গ্রাহকদের। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। এবং হংকংয়ে বেড়েই চলেছে লাশের মিছিল, 2 দিন পর নিভল আবাসিক কমপ্লেক্সের আগুন। প্রাণহানি বেড়ে 128, এখনও নিখোঁজ 3 শতাধিক। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল। তিনটার সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রাজনীতিতে ভিন্নমত পোষণ করলে দমনের চেষ্টা দেশের জন্য দুর্ভাগ্যজনক। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে রাজনীতিকদের নিয়ে নেতিবাচক প্রচারণায় গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হয়। একই আলোচনায় জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, রাজনীতিতে ভিন্নমত দমনের মানসিকতা দূর করতে হলে রাজনীতিকদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরগরম রাজনীতির মাঠ। নিত্যদিনের অনুষঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার হচ্ছে নির্বাচনী প্রচারণায়। কোন রাজনৈতিক দলের শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল 2025-এর উদ্বোধনী অধিবেশনে সামাজিক মাধ্যমে রাজনীতিকদের ভিন্নধর্মী প্রচারণার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। দুর্ভাগ্যজনকভাবে এখানে তারা এমনভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে এটা একটা সমস্যায় দাঁড়িয়েছে। একই সঙ্গে রাজনৈতিক ভিন্নমতে সহনশীল পরিবেশ সৃষ্টির তাগিদ দেওয়া হয় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে। প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে, কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো একটা সময় দাঁড়াতে পারি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে না বলার জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো দলের মধ্যে দ্বিমত নাই। মূল জায়গায় ঐক্য থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবে। এবং গণতন্ত্রের মূল কথা হচ্ছে ওই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব। এদিন প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা সুযোগ নেবে। এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন যদি আপনারা উপহার দিতে পারেন, এই টেক্সটাইল সেকশনকে ধ্বংস করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার আহ্বান বিএনপি নেতাদের। নির্বাচন যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে এখনো ফ্যাসিবাদ পুরোপুরি বিদায় হয়নি মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ভাষানটেক গণসমাবেশে যোগ দিয়ে তিনি আরও বলেন, পুরানো ফর্মুলায় আবারও নতুন বাংলাদেশকে চলতে দেওয়া হবে না। কোনো দলের পক্ষপাত দুষ্ট সরকার আর কেউ দেখতে চায় না বলেও জানান জামায়াত আমির। ঢাকা 17 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণসমাবেশ। শুক্রবার সকাল থেকেই ভাষানটেকের বিআরপি মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ। মূলত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক এলাকার বাসিন্দাদের নিয়ে আয়োজিত গণসমাবেশে যোগ দেন শিবির ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, সংস্কার বিরোধীদের ক্ষমতায় দেখতে চায় না দেশের জনগণ। যুব সমাজকে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে সামনে নিয়ে এদেশকে আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের জীবন দিয়ে, রক্ত দিয়ে, বাংলাদেশের মানুষের সাথে পরিশ্রম করে যারাই বাংলাদেশকে গড়তে জানবে, তাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে। বাংলাদেশের জনগণ আর চায় না। সুতরাং সর্বপ্রথম কারণেই এখন মানুষ বিকল্প চাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, জনগণ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। আগামীতে জনগণ আর কোনো দলের পক্ষপাত দুষ্ট
কোনো সরকার দেখতে চায় না। ফ্যাসিবাদের একটা অংশ বিদায় নিলেও নব্য ফ্যাসিবাদ তৈরির সকল লক্ষণ এখনো বিদ্যমান বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে। আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই, শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই, এই কাজের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন। জনগণের সম্পদ চুরি, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠানের গণরুমে র্যাগের নামে টর্চার ও দুর্নীতির কোনো অভিজ্ঞতা জামায়াতের নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তাদের তো অভিজ্ঞতা নাই, তারা দেশ চালাবে কেমনে? হ্যাঁ, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই। কোন অভিজ্ঞতা নাই জানেন? জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রোগ মুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর দেশের মসজিদগুলোতে বিএনপির পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। একই সঙ্গে নয়াপল্টন জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিইউতে আছেন। বর্তমানে তিনি দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবারকার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। মাসের পর মাস জমানো টাকা না পেয়ে দুর্বিষহ জীবন। একীভূত 5 ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া শুরু না হলে 7 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে ঘেরাও করার ঘোষণা দিয়েছেন আমানতকারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। জানান, মাসের পর মাস জমানো টাকা না পেয়ে দুর্বিষহ জীবন পার করছেন তারা। কষ্টের টাকা, আমার এই টাকা চলে গেলে আমি আর জীবনে উঠে দাঁড়াতে পারবো না। আমার চাকরির বয়স সেই, আর আগের মতো পরিশ্রম করার শক্তি আমার আর নাই। সাইমা আহমেদ 10 বছর ব্যাংকে টাকা রেখে এখন বিপাকে। আসছে জানুয়ারিতে ছোট মেয়েকে স্কুলে ভর্তি করানোর কথা। শিক্ষার সঙ্গে ঘরের বয়স্ক মানুষটির চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে মানববন্ধনে দাঁড়িয়েছেন প্রেস ক্লাবের সামনে। পরিশ্রম করে টাকা অর্জন করছি, আমি কারো কাছ থেকে ভিক্ষা চাই নাই, এটা আমার টাকা, আমি কষ্ট করে টাকা জমিয়েছি। একই কাতারে দাঁড়িয়ে মোস্তফা কামাল জানান, দেশের রেমিটেন্স বাড়ানো যোদ্ধা বাড়ি ফিরে এখন অভাবগ্রস্ত। 15 বছরের যে কষ্টার্জিত যে টাকা রেমিটেন্স বৈধভাবে আমি যেভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাইছি, ওই টাকাগুলো আমি এখন তুলতে পারতেছি না। আমি ব্যাংকে গেলে আমাকে দূর দূর করে তারা অপমান করতেছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে আসা 5 ব্যাংকের ভুক্তভোগীরা নিজেদের অসহায়ত্বের কথা জানান। শিক্ষা, স্বাস্থ্যের ন্যূনতম অধিকার বঞ্চিত, সঙ্গে নিজের জমানো টাকা তুলতে গিয়ে ব্যাংকে প্রতিনিয়ত অপমানিত হচ্ছেন গ্রাহকরা। ফলে এবার আস্থা ফেরাতে 4 ডিসেম্বরের মধ্যে অর্থ ফেরত দেওয়ার দাবি গ্রাহকদের। আমাদের পিঠটা দেওয়ালে ঠিকে গেছে, আমার মা অসুস্থ, আমি চিকিৎসার জন্য সেই টাকাটা বের করতে পারছি না। 4 তারিখের মধ্যে আমাদের এই টাকাগুলো যদি আমরা গ্রাহকরা না পাই, আমরা বাংলাদেশ ব্যাংকে গ্রাহক কর্মসূচি পর্যন্ত দিতে পারি। পেনশনের টাকা রাখছে, শেষ বয়সে চিকিৎসা করাতে পারছে না, পরিজন নিয়ে চলতে পারছে না, আমি নিজেই ভুক্তভোগী। গত 9 নভেম্বর 5 দুর্বল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে একটি নতুন রাষ্ট্রীয় ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ঘন ঘন কিলিং মিশন বা হত্যাকাণ্ড হলেও ধরাছোঁয়ার বাইরে মূল সন্ত্রাসীরা। নগরীর এক্সেস রোডে ছাত্রদল কর্মী সাজ্জাদকে সামনে থেকে গুলি করে হত্যার পর 1 মাসেও গ্রেফতার হয়নি মূল সন্ত্রাসীরা। উল্টো মামলার তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। দ্রুত আসামিদের গ্রেফতার চায় পরিবার। নূরজামান আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট।
গত 29 অক্টোবর গভীর রাতে গোলাগুলি ব্যানারে মেয়রের ছবি নিয়ে চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোডে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ছাত্রদল কর্মী মোহাম্মদ সাজ্জাদের। দোতলার এই ভবন থেকে বের হয়ে ওই রাতেই সৈয়দশাহ রোডের মুখে সাজ্জাদকে সামনে থেকে গুলি করে সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে 5 আগস্টের পর যুবলীগ ও তাঁতিলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকা আসামিরা ওই এলাকায় দখল ও চাঁদাবাজি সহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। হত্যা মামলার পর তারা পলাতক, ফলে ফিরেছে স্বস্তি। আর ওইগুলো সন্ত্রাস হামলা চাঁদাবাজ এখন নাই, এদিকে এখন সব ক্লিয়ার। আগে আতঙ্কে ছিল মানুষ, এখন মোটামুটি স্বস্তিতে আছে। সাজ্জাদের বাবা জানান হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হলেও সোহেল, বোরহান ও মিল্টন সহ মূল আসামিরা গ্রেফতার হয়নি এখনো। উল্টো মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি পক্ষ। মামলা হওয়ার 20 দিন পরে কেন আরেকটা মামলা হবে, এটা আমি চক্রান্ত হিসেবে দেখতেছি। সাজ্জাদের ভাইয়ের অভিযোগ দ্বিতীয় মামলা করতে তার মাকে বিভ্রান্ত করছে একটি পক্ষ। মামলা তুলে নেওয়ার জন্য নেতা ফোন দিছে, আম্মা তো হয়তোবা ওনারে কোনো প্রণবল বা কোনো কিছু ভয়ভীতি দেখাচ্ছে। এদিকে মামলার তদন্তভার বাকুলিয়া থানা থেকে দেয়া হয়েছে গোয়েন্দা পুলিশের কাছে। সংশ্লিষ্টরা বলছেন দ্বিতীয় মামলা হওয়ার কোনো সুযোগ নেই। তদন্ত করতেছে ডিবি, আমি তো নতুন আসছি ওখানে, আগের বিষয়টা আমি ভালো করে দেখি নাই। কি ঘটালো, পিছনে কে আছে, মূল মোটিভটা উদ্ঘাটন করি আমরা মূল আসামি যারা তাদেরকে গ্রেফতার করব। আরেকটা মামলা হচ্ছে, এটার বিষয়ে আমি জানি না, একই ঘটনায় দুইটা মামলা হওয়ার নজির। এর আগে গত 29 মার্চ নগরীর অ্যাক্সেস রোডে মোটরসাইকেল থেকে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি করে দুজনকে হত্যা করে দুর্বৃত্তরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম, তবে এখনও চড়ে আছে বাজার। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে আশা বিক্রেতাদের। এদিকে মাছে কিছুটা স্বস্তি ফিরলেও ধরাছোঁয়ার বাইরে ইলিশ। আর স্থিতিশীল রয়েছে মুরগি ও ডিমের দাম। রাজধানীর বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রায় প্রতি সবজির দামই কমেছে 10 থেকে 20 টাকা। প্রতি কেজি ঢেঁড়স, করলা, পটল মিলছে 50 থেকে 60 টাকায়। জাতভেদে বেগুন কিনতে গুনতে হচ্ছে 60 থেকে 100 টাকা। মূলার কেজি 40, প্রতি পিস ফুলকপি 35 টাকা, বাঁধাকপি 25 টাকা। আর গেল সপ্তাহে যে শিম বিক্রি হয়েছে 80-তে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 60 টাকায়। সবজির দরটা আগে থেকে কিছুটা কম ফিল করতেছি, এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। সেরকম কমে না, এখনো কমছে আপনার 10-20 টাকা, হাইয়েস্ট 15 টাকা এরকম। বেশি যদি না কমে তাহলে তো সেই শীতকালীন সবজির যে মূল্য সেটা থাকলো না। আমরা গভর্নমেন্টের কাছে আশা করি যে একটু বাজারটা একটু যাচাই বাছাই করলে, একটু রাউন্ড দিলেই হয়তো বা কমে যাবে। গত সপ্তাহের তুলনায় ভালো আর কি, কিন্তু কতিপয় লোক আছে আর কি যেটা একটু দামটা বেশি চায়, ওইটা একটু মনিটরিং করলে ঠিক থাকবে আর কি। সামনে সরবরাহ বাড়লে সবজির দাম আরও কমার আশা বিক্রেতাদের। কেজিতে 10 টাকা কমছে, 20 টাকা কমছে, কোনোটা 10 টাকা কমছে। মাল একটু ভরপুর তো আইতেছে, কারণ আরো ভরপুর আইলে আরো কমবে। স্বস্তি দেখা গেছে মাছের বাজারেও। রুই, কাতলা, কই, তেলাপিয়ার দাম সপ্তাহ ব্যবধানে 50 টাকা পর্যন্ত কমেছে। তবে সরবরাহ সংকটের কারণে চড়েছে ইলিশের দাম। এক সপ্তাহে বেড়েছে 300 থেকে 400 টাকা। গত সপ্তাহে একটু কম আছে, কেজিতে 10-20 টাকা কম আছে। কিছু কিছু মাছে কম আছে। ইলিশ মাছের একটু দাম বেশি। গত সপ্তাহে 1 কেজি মাছ বেচছে 2700, এই সপ্তাহে 1 কেজি মাছ বেচছে 3000 টাকা, কেজিতে 300 টাকা বাড়তি। বাজার করতে আসি যে টাকা নিয়ে, দেখা যায় যে মাছের দাম বেশি হওয়াতে টাকা শর্ট পড়ে গেল। প্রতি কেজি ব্রয়লার 160 ও সোনালীর দাম 250 থেকে 260 টাকায় রয়েছে স্থিতিশীল। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। শীতল হাওয়া, মিষ্টি রোদ, ঢেউয়ের গর্জনে সাগর যেন সেজেছে নতুন সাজে। শীতের শুরুতে দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। পর্যটকরা আনন্দে মেতেছেন সাগরের নোনা জল ও বালুচরে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীতের কোমল ছোঁয়ায় বদলে যায় সাগরের রূপ। শীতল হাওয়া, নরম সূর্যের আলো, ঢেউয়ের গর্জন, সাগর যেন সেজেছে নতুন সাজে। এই মুগ্ধতা উপভোগ করতে শীতের শুরুতে সাপ্তাহিক ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে ছুটে এসেছেন হাজারো ভ্রমণ পিপাসু। এক কথায় অসাধারণ। ভার্সিটি থেকে আসছি, ফ্রেন্ডরা এসেছে, এসেই আমি সাগরের প্রেমে পড়ে গেছি। আমি বারবার ছুটি পেলেই আসবো। প্রথম আমার বেবিকে নিয়ে আসছি, এই জন্য অনেক মজা লাগতেছে। বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে আসলাম, মজা করতে আসলাম, ভালো লাগতেছে। সাগরের যে সাউন্ডটা সেটা এনজয় করা, লাইক ভাইবটা পুরাই আলাদা। এদিকে শান্ত সাগরেও বেড়েছে উদ্বেগ। অনেক পর্যটক টিউবে গা ভাসিয়ে চলে যাচ্ছেন লাইফগার্ড সেবার আওতার বাইরে, যা পর্যটকদের জন্য নতুন করে তৈরি করছে ঝুঁকি। পর্যটকের প্রতি অবজারভেশন রাখতেছি যাতে কেউ বিপদে না পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে তাতে
ওনাকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। আর সৈকতের বালিয়াড়িকে হকার মুক্ত করতে মাইকিং এর পাশাপাশি চলছে অভিযান। হকার ঢুকলে আমরা মাইকিং করে তাদের সরিয়ে দিচ্ছি, সেই সাথে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আমরা পর্যটকদের সতর্কমূলক মাইকিং জারি রেখেছি। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে চাঙ্গা হোটেল মোটেল রিসোর্ট রেস্তোরাঁ ও বার্মিজ পণ্যের ব্যবসা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ। হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে 128 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ 3 শতাধিক। প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রতিটি তলায় লিফটের জানালা খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা থাকায় ভবনগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিখোঁজদের খোঁজে অধীর অপেক্ষায় স্বজনরা। সবকিছু পুড়িয়ে অবশেষে নিভেছে হংকংয়ের আবাসিক ভবনের আগুন। স্থানীয় দমকল বাহিনী নিশ্চিত করেছে যে প্রধান অগ্নি নির্বাপন অভিযান শেষ হয়েছে। তবে নিখোঁজদের খুঁজে পেতে এখনও দুচোখ মেলে অপেক্ষায় স্বজনরা। আবার অনেকেই মৃত স্বজনদের দেহাবশেষ নিতে এসেছেন। আশপাশের ভয়াবহতা যেন এসব মানুষদের দেখতে না হয় সে কারণেই কাপড় দিয়ে ঘিরে নিয়ে যান স্বেচ্ছাসেবীরা। 8 দশকেও এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেনি হংকং। সত্যি বলতে আমাদের মনে আর কোনো আশা নেই। এই আশা দিয়ে কোনো কাজ হবে না। এতগুলো ঘন্টা পার হয়ে গেছে, এখনো শত শত মানুষ নিখোঁজ। তাহলে আশা করে কি আদৌ কোনো লাভ হবে? লাশগুলো এখনো খুঁজে বের করতে হবে, তাই না? ধোঁয়ার তীব্র গন্ধ 2019 সালের সহিংসতার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এলাকার বাসিন্দারা বলেন অনেক ভবনে অ্যালার্মই বাজেনি। তাপ আর ভেঙে পড়া স্কেফোল্ডিং এর মধ্যে আগুন নেভাতে গিয়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। মাসের পর মাস অ্যালার্ম বন্ধ রাখা, সাইটে শ্রমিকদের ধূমপান, এসব অভিযোগ অনেক আগেই উঠেছিল। কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য 9টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রয়োজনে আরও আশ্রয় কেন্দ্র খোলার প্রস্তুতি রয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা ছিল, যে কারণে ব্লকগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের বাইরে সংস্কার কাজের জন্য ঘিরে রাখা জাল ও বাঁশের মাচাও আগুন দ্রুত বিস্তার লাভের অন্যতম কারণ বলেও ধারণা তদন্ত কর্মকর্তাদের। সংস্কারে সম্পৃক্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারের পাশাপাশি অফিসে অভিযান চালিয়ে দরপত্রের নথি, কর্মচারীদের তালিকা, 14টি কম্পিউটার এবং 3টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় প্রায় 4 কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠন করার কথা জানিয়েছে হংকং কর্তৃপক্ষ। এছাড়া তাইপো জেলার 8 টাওয়ারের ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সের আগুন ছড়িয়ে পড়ার পর চায়না টাইপিং ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় 33,000 কোটি ডলার পরিশোধের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অভিবাসী ইস্যুতে আগ্রাসী পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে আফগানিস্তান সহ 19টি দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক অভিবাসী বিরোধী পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অভিযান জোরদার করতে বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন থেকে শুরু করে সীমান্তে নিরাপত্তা জোরদার। অভিবাসীদের রুখতে যেন কোনো কিছুই কার্পণ্য করছেন না তিনি। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর বন্দুক হামলা ট্রাম্পকে যেন অভিবাসী নীতিতে আরও কঠোর হওয়ার সুযোগ করে দিয়েছে। এরই মধ্যেই নজিরবিহীন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসী নন এমন অভিবাসীদের কেন্দ্রীয় সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন তিনি। একই সঙ্গে দেশের শান্তি শৃঙ্খলা ব্যাহত করে এমন ব্যক্তিদের বাতিল করা হবে নাগরিকত্ব। এমনকি যেসব বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সভ্যতার জন্য হুমকি মনে হবে তাদেরও বহিষ্কার করা হবে। এর আগে আফগানিস্তান সহ 19টি দেশের গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আফগান নাগরিকদের রাজনৈতিক আশ্রয়ের আবেদনও স্থগিত ঘোষণা করা হয়। যদিও ট্রাম্পের আগের আদেশ অনুযায়ী আফগানিস্তান সহ 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, আরও 7টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা ছিল।
এদিকে হামলার ঘটনায় আহত ন্যাশনাল গার্ডের এক নারী সদস্য মারা গেছেন। আরেকজনের অবস্থা এখনো সংকটজনক বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক 29 বছর বয়সী রহমানুল্লাহ লাখানওয়াল আফগান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর হয়ে কাজ করত বলে জানিয়েছে FBI। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বারবার বিপিএল এর তারিখ পেছানোয় বিব্রত খোদ বিসিবি পরিচালক। সময় স্বল্পতায় দর্শকদের জন্য সুযোগ সুবিধা কতটুকু নিশ্চিত হবে সে বিষয়েও সন্দিহান ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম। তবে সমাধান আসতে যাচ্ছে চট্টগ্রাম স্টেডিয়ামের পানি সংকট সমস্যায়। পানি পরিশোধনে বসানো হবে 2.5 কোটি টাকার প্ল্যান্ট। দেশের ঘরোয়া ক্রিকেট স্থবির, অথচ কোনো এক আশ্চর্য কারণে বিপিএল মাঠে গড়াতে উঠে পড়ে লেগেছে বিসিবি। ফারুক আহমেদের অধীনে এই এক বিপিএল ঘিরে ফিক্সিং তদন্তে ঢালা 38 লক্ষ টাকার প্রতিবেদন এখনো আলোর মুখ না দেখলেও বারবার তারিখ পিছিয়ে টুর্নামেন্ট আয়োজনে ঠিকই দৃঢ় প্রতিজ্ঞ আমিনুল ইসলামের বোর্ড। গভর্নিং কাউন্সিলের এমন অবস্থায় বিব্রত খোদ বোর্ড পরিচালক। তড়িঘড়ি করে করা বিপিএলে দর্শকদের জন্য সুযোগ সুবিধা কতটুকু নিশ্চিত হবে সে বিষয়ে প্রশ্ন তুললেন ফ্যাসিলিটিস কমিটির প্রধান। এটা অনেকের জন্য আসলে বিব্রতিকর যে আমাদের 2-3টা বার ডেট পিছিয়েছে এন্ড এভরিথিং, বাট এন্ড অফ দ্য ডে আপনি চিন্তা করতে হবে যে যেটা থেকে বেস্ট রেজাল্ট আসবে সেটা করাটাই আমাদের জন্য সম্ভব। সেটার জন্য যদি 1-2 দিন দেরিও হয়, আমার কাছে মনে হয় যে দ্যাট ক্যান বি গ্র্যান্টেড। আমি মনে করি যে ক্রিকেটে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা ফ্যান্স। আমার হাতে এবং আমার এখতিয়ারে যতটুকু ছোট ছোট চেঞ্জেস করা সম্ভব সেটুকু আমি চেষ্টা করব। বোর্ডের নির্বাচন আর সোনার হরিণ খ্যাত বিপিএল এর বাইরে তেমন গুরুত্ব না দেয়ায় দিনে দিনে বেহাল দশা চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামের। নাম বাদে বদল হয়নি কিছুই, সমাধান হয়নি দীর্ঘদিন ধরে চলা ভেন্যুর পানি সংকট সমস্যারও। দৈনিক 4 লাখ লিটার মিঠা পানির চাহিদার বিপরীতে ওয়াসার কাছ থেকে জোটে মাত্র অর্ধেক। মাঠের জন্য আলাদা পানি পরিশোধন প্লান্ট অপরিহার্য হলেও তা বসাচ্ছে না নীতি নির্ধারকরা। 2.5 কোটি টাকা খরচে অবশেষে সে প্রকল্প হাতে নিতে যাচ্ছে বিসিবি। ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে করে এখানে যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলোকে মিট করে আয়রন কমিয়ে সল্ট কমিয়ে কিভাবে করে অলমোস্ট ক্লোজ টু মিনারেল ওয়াটার অর ড্রিঙ্কেবল ওয়াটার আনবো, সেটার জন্য 20 ঘন্টা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান সেটার উপরে কাজ করে প্রতিদিন 4 লক্ষ লিটারের মতো পানি আমরা মাঠকে প্রোভাইড করতে পারবো। বিপিএল এর আগে সাগরিকায় সংস্কার হচ্ছে দর্শক আসনেরও। প্রায় 1,500 চেয়ার নতুন করে বসানো হবে আয়ারল্যান্ড সিরিজ শেষেই। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ বিএনপির। দলগুলোকে বিব্রত থাকার আহ্বান। রাজনীতিতে ভিন্নমত দমনের মানসিকতা দূর করার পরামর্শ জামায়াতের। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় জানালেন বিএনপি মহাসচিব। রোগ মুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশের মসজিদে বিশেষ দোয়া। এবং মাসের পর মাস জমানো টাকা না পেয়ে দুর্বিষহ জীবন। 5 ব্যাংকের অর্থ ফেরত না দিলে 7 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা গ্রাহকদের। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। এই ছিল বিকেল 3টার সময় সংবাদ। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।